ক্রিকেটে যে তিনটা ভিন্ন ভিন্ন ফরম্যাট রয়েছে, টেস্ট, ওডিআই, টি-20, হয়তো ভুলিয়ে গিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। তারই প্রতিফলন হয়তো দেখছি আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা 2টি হার। এবং আজকের এই ম্যাচ নিয়ে কথা বলবো, ম্যাচ গসিপে আমি নয়ন, আমার সাথে রয়েছে অয়ন। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 81 রানের হার। এবং এই ম্যাচে আসলে অয়ন কোথায় ব্যর্থতা ঠিক দেখছেন আপনি? এই ম্যাচ নিয়ে যদি আমি ইন্ডিভিজুয়ালি ৩টা জায়গায় কথা বলি, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। প্রথমেই যে জিনিসটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এতদিন, বাংলাদেশ আসলে এই যে ৩টা ফরম্যাট আপনি যে ইন্ট্রোতে বললেন, ৩টা ফরম্যাট আসলে কিভাবে খেলতে হয় সেটা আসলে বাংলাদেশ ভুলে গেছে। একদম। আপনি যদি খেয়াল করে দেখেন, গত কয়েক বছর কিংবা একটু আগে বাংলাদেশ সবচেয়ে বেশি শক্তিশালী কোন ফরম্যাটে ছিল? অবশ্যই ওয়ানডে ওডিআই ফরম্যাট। ফরম্যাটে, হ্যাঁ। কিন্তু এখন আসলে বাংলাদেশ ওডিআই ফরম্যাটে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে শেষ ১২ ম্যাচে বাংলাদেশ ১০ ম্যাচেই হেরেছে হেরেছে। ওডিআইতে। এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে হেরেছে, আফগানিস্তানের সাথে ২টা সিরিজ হেরেছে, শ্রীলঙ্কার সাথে হেরেছে। অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে আসলে কিভাবে খেলতে হবে, ওয়ানডে ফরম্যাট আসলে কিভাবে খেলা উচিত, ওয়ানডে ফরম্যাটের যে গেম অ্যাওয়ারনেস, যে টেম্পারমেন্ট থাকে, সে কোনো কিছুই আসলে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আপনি দেখবেন না। এবং সেটা শুধু আমি সবসময় বলি যে বাংলাদেশের একটা ব্যাটিং সমস্যা বাংলাদেশের হারার অনেক বড় একটা কারণ। কিন্তু ওয়ানডে ফরম্যাটে আমার কাছে মনে হয়, অন্য ফরম্যাটের কথা বাদ দিলে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশে হারার এই মুহূর্তে একটাই কারণ, সেটা হচ্ছে ব্যাটিং। অন্যান্য ফরম্যাটে আমরা অন্য ডিপার্টমেন্টকে ভুল ধরতে পারি, কিন্তু ওয়ানডে ফরম্যাটে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ বারবার হারতেছে। এবং এই জায়গায় আমি একটা জিনিস অ্যাড করতে চাই, বাংলাদেশের ব্যাটারদের মধ্যে গেম অ্যাওয়ারনেস একদম নাই। আপনি যদি শুরুতেই খেয়াল করেন, আজকে প্রথম যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামলো, এত স্বল্প রানের ১৯১ রানের ইনিংস টার্গেটে বাংলাদেশ যখন ব্যাট করতে নামলো, শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিম, উনি আসলে যে শটটা খেলে আউট হলেন, একটা ওডিআই ম্যাচ আপনি খেলছেন, আপনার এত কম রানের একটা টার্গেট আপনার সামনে, তখন আসলে ওই রকম একটা শট খেলে আপনার কি আউট হওয়া উচিত? এই যে আপনি যখন গেম অ্যাওয়ারনেসের কথা বলবেন, আপনি যখন ব্যাটিং স্কিল বাড়ানোর জন্য বাহির থেকে কোচ নিয়ে আসবেন, আপনার যখন হাই স্কিল ডেভেলপমেন্টের ক্লাস হবে, তখন আসলে ওই যে হার্ড হিটিং কিংবা শর্ট খেলার অ্যাবিলিটি, এইগুলা থেকেও বাংলাদেশের এখন যেটা বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে গেম অ্যাওয়ারনেস। কোন সিচুয়েশনে ব্যাটার কোন শট খেলতে পারবে, এক্স্যাক্টলি। কোন শট খেললে আমার আসলে রান আসবে, আমার আসলে ম্যাচে কি দরকার, ম্যাচের চাহিদা। অ্যাকচুয়ালি আপনি আপনি যখন আহ, কোনো গ্রেট ব্যাটারের কোনো একটা ইন্টারভিউ দেখবেন, ধরেন বিরাট কোহলির ইন্টারভিউ দেখলেন, বিরাট কোহলি কখনো এটা বলবে না আমি আমার শতকের জন্য খেলেছি। তারা বলে কি, যে আমি খেলছি আমার টিমের জয়ের জন্য। সো জয়টা কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে আমার দায়িত্ব। এইটা না, আপনি একটা ওডিআই ম্যাচ খেলতে নামলেন, ১৯১ রান টার্গেট, আপনি একটা যে মানে মানে অনর্থক যে শট খেলা হয় সেরকম একটা শট খেলে আপনি আউট হয়ে আসলেন, তখন আসলে ব্যাটিং, এই ব্যাটিং নিয়ে আসলে বর্ণনা করার কোনো কিছু থাকে না। সো আমরা এই জিনিসটা বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে আশা করব, যেন তারা অ্যাটলিস্ট গেম সিচুয়েশনটা বুঝে কোথায় আসলে কিভাবে ব্যাটিং করতে হবে, কোথায় কি করলে রান বের হয়ে আসবে, কোথায় সিঙ্গেল বের করতে হবে। এই যে আরেকটা জিনিস আমি অ্যাড করবো, যে এই যে পুরো ইনিংসটা দেখলেন বাংলাদেশ খুব অল্প ওভার ব্যাটিং করেছে, সেখানেও প্রায় ১১০-এর মতো ডট বল। এই যে একটা প্লেয়ার এসেই ১০টা ১৫টা ২০টা ডট বল খেলবে, এগুলো থেকে রান কিন্তু মানে বের হবে না, উল্টো ম্যাচের সিচুয়েশন আরো গরমিল হবে। সো এটাই আমরা বারবার বলছি যে ব্যাটারদের এই দুর্বলতা, ব্যাটারদের গেম অ্যাওয়ারনেসের অভাব, একদমই অভাব। সেই জায়গা থেকে কিভাবে তারা কাটিয়ে উঠবেন সেটাও আমি আসলে কোনো কিছুই দেখছি না। আপনি একটু আগে বলছিলেন যে বাংলাদেশ ওডিআই ফরম্যাটে খুব ভালো স্ট্রং ছিল। আমরা কিন্তু গত ম্যাচেও আমরা কিন্তু বলেছিলাম যে বাংলাদেশে আসলে একসময় একটা স্ট্রং ফরম্যাট ছিল ওয়ানডে ফরম্যাট। এবং সেই ওয়ানডে ফরম্যাটে অয়ন বলছিল যে শেষ ১২ ম্যাচে ১০টি হার। এবং আমরা জানি যে টি-20 ফরম্যাটটাকেও যদি মিলিয়ে দেখি, প্রত্যেকটা ফরম্যাটে বাংলাদেশের ব্যর্থটা আসলে ব্যাটিংয়ে। এই ব্যাটিং ইউনিটে যে ভুল, মানে এই ব্যাটিং ইউনিটের ব্যর্থতা কি শুধু আমাদের চোখেই পড়ে, ক্রিকেট ভক্তদের চোখেই পড়ে? মানে টিম ম্যানেজমেন্ট কি এই জিনিসটা আসলে দেখে না? দেখুন, এই জায়গায় একটা বড় কথা চলে আসে। আপনি যে ভিন্ন ৩টা ফরম্যাট খেলছেন, হুম, তখন ওই ফরম্যাট গুলাতে কোন ব্যাটসম্যান কোন ফরম্যাটের জন্য যোগ্য, সেই জায়গায় আপনাকে ভালো একটা সিলেকশন করতে হবে। এক্সাক্টলি। এই যে আপনি তানজিদ তামিমের কথা দেখেন, আমি টি-20তে তানজিদ তামিমকে এক্সেলেন্ট ব্যাটার মানি, কিন্তু ওডিআইতে আমি মনে করি যে তানজিদ হাসান তামিম ওই ওই লেভেলে খেলার, মানে এত সুযোগ পাওয়ার যোগ্য না।
তখন এই যে একটা ব্যাটার তার ভালো স্কিল আপনি যখন ইন্টারন্যাশনালে শো করতে পারবে না, হুম, তখন আসলে আপনার বুঝতে হবে যে তাকে আসলে আর সুযোগ দেওয়ার কোনো মানে হয় না। তানজিদ হাসান তামিম অলরেডি ওডিআইতে 26টি ম্যাচ খেলে ফেলেছে। তখন আসলে আপনার বোঝা উচিত যে এই ব্যাটারকে দিয়ে ওডিআই ফরম্যাটটা হচ্ছে না। আপনার এই জায়গায় চেঞ্জ আনতে হবে। আপনার ঘরোয়া লিগে যারা ভালো খেলছে, যারা ওডিআই ফরম্যাটটা অনেক দিন ধরে আসলে যাদের মধ্যে ওই ওডিআই ফরম্যাট খেলার মতো স্কিল আপনি দেখতে পাচ্ছেন, তাদেরকে এখন টানার সময় এসেছে আমি মনে করি। আর ব্যাটারদের বুঝতে হবে যে ওডিআই ফরম্যাটটা আসলে আহ, ঐতিহ্যবাহী একটা ফরম্যাট। এই ফরম্যাটে খেলতে হলে টেম্পারমেন্টের কোনো বিকল্প নেই। বিকল্প নেই। আমি এখানে যেটা যোগ করতে চাই যে লাস্ট 12 ম্যাচে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের 10টা হার। আপনি যদি খেয়াল করেন মানে শুধু প্লেয়ারদের দোষ দিচ্ছি আমরা, টিম ম্যানেজমেন্টকে দোষ দিচ্ছি, এখানে আপনি বিসিবিরও দায় দেখতে পান। কিভাবে? ধরেন আমরা এখন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছি। আপনি যদি খেয়াল করেন মানে আমরা তো এই ওয়ানডে সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজও খেললাম। টি-20 সিরিজে যে স্কোয়াড ছিল এবং ওয়ানডে যেই সিরিজে স্কোয়াড খেলছে, এই স্কোয়াডের মধ্যে বড় কোনো ডিফারেন্স কি আপনি খুঁজে পান? না, খুব বেশি খুঁজে না, পাচ্ছি না। খুব বেশি মানে না। দেখা যাবে যে আমাদের মানে এই ওয়ানডে ফরম্যাটের জন্যই বাংলাদেশ থেকে ওই টি-20 স্কোয়াড ছাড়া এক্সট্রা গেছে হয়তো 4-5 জন বা হ্যাঁ, সর্বোচ্চ হ্যাঁ। 6 জন। তো আপনি যখন কয়েকটা প্লেয়ারকে টানা 3টা ফরম্যাটেই খেলাবেন, টেস্টেও খেলাবেন, ওয়ানডেতেও খেলাবেন, টি-20তেও খেলাবেন, তখন আসলে তার ওই যে টেম্পারমেন্টের কথা বলছিলেন, সে কিন্তু সেই টেম্পারমেন্ট থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ, অবশ্যই। এই যে আপনার আমরা তো সবসময় আমি যেটা আপনি বলছিলেন, আমরা বুঝি কিন্তু বিসিবির টিম ম্যানেজমেন্ট বুঝে না। একদম। এই যে আপনি যখন টি-20 এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্ট খেললেন, এরপর আপনি আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ খেললেন। হুম, ওই প্লেয়াররা যারা টি-20 খেলেছে এতদিন ধরে, গত ৩ মাস ধরে যারা টি-20 র ভিতরেই আছে, তাদের দিয়ে আপনি ওয়ানডে খেলাচ্ছেন। একদম। ওয়ানডে খেলা হচ্ছে টেম্পারমেন্ট, স্কিল, দক্ষতা, আলাদা লেভেল, মানে আলাদা লেভেলের প্রয়োজন হুম, ওয়ানডে খেলতে হলে। ওয়ানডেতে আপনার ধৈর্য থাকতে হবে, আপনার বুঝতে হবে ম্যাচ সিচুয়েশন, কোন এক্সাক্টলি। সিনারিওতে আপনাকে কোন রোল প্লে করতে হবে। এই জিনিসগুলো বোঝার অনেক বড় একটা জায়গা হচ্ছে ওয়ানডে ফরম্যাট। আপনি আরেকটা জিনিস খেয়াল করে নয়ন, আমরা ওয়ানডে খেলছি প্রায় ৩ মাস পর, রাইট? ৩ মাস পর আমরা ওয়ানডে খেলছি, অর্থাৎ মানে এই ৩ মাসের মধ্যে বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ খেলে নাই এবং ওয়ানডে কোনো প্রিপারেশনও ছিল না। আমাদের এই যে বললাম মানে ৫ জন বা ৬ জন বাদে বাকিরা টি-20 সিরিজেরই প্লেয়ার। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। আফগানিস্তানের বিপক্ষে টি-20 খেলেছে এবং এরা এশিয়া কাপটাও এশিয়া কাপ টি-20 খেলেছে, ফরম্যাটে হ্যাঁ। খেলে আসছে। যারা লাস্ট ৫-৬ জন এড হলো, এরা কি করলো? এরাও তো এনসিএল এসে টি-20 ফরম্যাটটাই খেলে গেল। হ্যাঁ। উচিত ছিল না বিসিবির যে আমাদের একটা বাংলাদেশ এ টিম করে অন্য কোনো দেশের একটা এ টিমের সাথে একটা সিরিজ যদি অর্গানাইজ করা হতো, তাহলে হয়তো তারা এই ফরম্যাটটাতে একটু অভ্যস্ত হয়ে যেত। তারা হয়তো তাদের একটা ওই ওয়ানডে ফরম্যাটে একটা প্র্যাকটিস করে এই ফিল্ডে আসতে পারত। মানে যারা খেলছে তারাও টি-20 ফরম্যাটের প্লেয়ার, যারা নতুন গেছে তারাও টি-20 খেলে গিয়েছে। তাহলে আসলে এদের থেকে আপনি ওয়ানডে ফরম্যাটে কি এক্সপেক্ট করেন? এটাতে বিসিবির পরিকল্পনার কিছু ভুল আমি দেখি। সেটা শুধু এই ক্ষেত্রে না, এইবার হয়তো বা বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি বাছাই করতে পারবে না বলে আমরা এই প্রশ্নগুলো তুলছি। এর আগেও কিন্তু এমন সিচুয়েশন হয়েছে। হুম, ধরেন আপনি একটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে গেছেন, এর আগে বাংলাদেশ একটা টেস্ট সিরিজ খেলে গেছে। হ্যাঁ, এইরকম সিনারিও বাংলাদেশের ক্রিকেটে কিন্তু নতুন নয়। সো আমরা এখনো যদি ওইটা মানে আবারও রিমাইন্ড করার চেষ্টা হুম, করি যে বিসিবির পরিকল্পনাটা আসলে কোথায় থাকে। আমি দেখেছি যে এ টিমের একটা ওডিআই সিরিজ আয়োজিত হয়েছিল হুম, এই বছরেরই মনে হয় ফেব্রুয়ারি বা মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে। সো সেটা আমরা খেলেছিলাম আরো ৪ মাস আগে। তখন সেটা খেলার প্রয়োজন ছিল না। ছিল। সেটা প্রয়োজন ছিল কখন? যখন আমি একটা ওডিআই সিরিজ খেলতে যাব এবং ওই সিরিজটা আমার এক্সাক্টলি। বায়োলেটারাল সিরিজ হলেও ওই সিরিজটা কিন্তু আমার বিশ্বকাপ বাছাই আমার জন্য বড় একটা ইমপ্যাক্ট রাখবে। সো তখন আসলে এখানে একটা এইরকম মানে এ দলের একটা সিরিজ যদি আসতো, তখন হয়তো বা বাংলাদেশের প্লেয়ারদের প্রিপারেশনটা একটু বেটার হতো। আর এইটাও আমরা কিভাবে বলবো? আপনি যদি মানে ২ টা ফরম্যাটের একাদশটা খেয়াল করেন, তানজিদ হাসান তামিম টি-20ও খেলেছে, হুম। ওয়ানডেও খেলেছে, নুরুল হাসান সোহান টি-20ও খেলেছে, ওয়ানডেও খেলেছে। তারপর কি যেন মুস্তাফিজুর রহমান ওয়ানডেও খেলেছে, টি-20ও সবাই খেলেছে। আপনি মানে সবাই। হাসান মাহমুদ, হ্যাঁ, জাকের আলী তানভীর আর আর হচ্ছে ওই কে? নাইম শেখ। নাইম নাঈম শেখ শেখ তো দলে দলে যোগই ছিল হতে না। পারল না। ওরাই শুধু যোগ দিয়েছে নতুন নাহিদ রানা সহ। এক্সাক্টলি। এছাড়া বাকি সবাই টি-20। এই যে আপনি এত দিন ধরে টি-20 ভিতরে আছেন, একটা শর্টার ফরম্যাটের খেলা। ওই খেলাটা খেলে আপনি যে ওয়ানডের মতো একটা ধৈর্য
যে খেলায় প্রয়োজন হয় সেরকম একটা ফরম্যাটে আপনি খেলতে যাবেন এবং আপনি জয় পেয়ে যাবেন, এটা আশা করা যায় না। আপনি যদি একটা ঘরোয়া লিগের সার্কিট ফলো করেন, আপনি যদি ভারতীয় ক্রিকেটের দিকে যান, দেখবেন যে ভারতীয় ঘরোয়া ফরম্যাটে প্রতি বছর প্রায় 7-8টা লিগ হয়। দিলীপ ট্রফি হয়, বিজয় হাজারে ট্রফি হয়, তারপরে হচ্ছে এই মুম্বাই লিগ, এই কর্ণাটকা লিগ, কেপিএল, সিপিএল, কত কিছু হয়। এই যে তারা এই ঘরোয়া লিগে যখন একটা প্লেয়ার ন্যাশনাল টিমের অফ ফর্মে যায় কিংবা তার সিরিজ থাকে না, ধরেন একটা টি-20 প্লেয়ার সে ওডিআই ফর্মে তো নাই, তখন সে ঘরোয়া লিগে যে ওই লিগটা খেলে, তখন সে নিজেকে প্রিপেয়ার রাখতে পারে, যখন পরবর্তী সিরিজ আসবে তখন আমি ওই সিরিজে যেয়ে যেন নিজের বেস্টটা দিতে পারি। কিন্তু আমাদের আসলে সেই সুযোগটা হয় না। একদম। আমরা একটু আগে কথা বলছিলাম যে বাংলাদেশের 2027 বিশ্বকাপে কোয়ালিফাই নিয়ে, এবং আমরা যেটা এক্সপেক্ট করি, বাংলাদেশ বর্তমানে রয়েছে 10 নম্বর র্যাঙ্কিংয়ে, এবং 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করতে গেলে টপ 8 দল আসলে কোয়ালিফাই করবে 2027 বিশ্বকাপে, এবং যেটা যতটুকু সম্ভব বাংলাদেশকে হয়তো কোয়ালিফাইং খেলেই বিশ্বকাপে কোয়ালিফাই করতে হবে। হ্যাঁ, এবং এটা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবার। এইটা এর আগে খুব মানে বাংলাদেশ যেদিন থেকে বিশ্বকাপে খেলা শুরু করেছে এরপর থেকে আর এটা হয়নি, মানে কোয়ালিফাইং খেলা বাংলাদেশকে খেলতে হয়নি। আমি 2 দিন আগে তানজিম হাসান সাকিবের একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছিলেন যে আসলে এই যে এখন বাংলাদেশের যে দল, বাংলাদেশের যে মহিমা, বাংলাদেশের যে প্যাশন, ওই জায়গা থেকে আসলে আমাদেরকে বাছাই পর্ব খেলা মানায় না। আমরা কেন নেপালের মতো দল কিংবা জাপান, মালয়েশিয়া, ওমান, তাদের মতো দলের সাথে আমরা কেন এখন বাছাই পর্ব খেলে আমাদের বিশ্বকাপ খেলতে হবে, সেটা অবশ্যই একটা লজ্জাজনক জিনিস আমাদের জন্য। এই জিনিসটা আমরা আমাদের থেকে বেশি বুঝতে হবে প্লেয়ারদের, যারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, এবং টিম ম্যানেজমেন্টেরও এবং টিম ম্যানেজমেন্টেরও এইগুলোর জন্য আসলে দীর্ঘমেয়াদী প্ল্যান দরকার। আমি কিন্তু বাংলাদেশের ক্রিকেটে খুব একটা প্ল্যান দেখি না। এখানে প্ল্যানের লিকিংস থাকতে পারে, শুধুমাত্র যে ওই ক্রিকেটারদের দোষ দিব এরকম না, আমি সেটা মনে করি না। যাই হোক, সব শেষে আসলে আমরাও মনে করি যে আপনাদের সমালোচনা শুনতেও ভালো লাগে না, আমাদের সমালোচনা করতেও ভালো লাগে না। বাংলাদেশ দল থেকে আসলে আমরা একটা সুন্দর আউটপুট চাই, এবং সেই আউটপুটের আশায় আসলে সবাই টিভি পর্দার সামনে বসবো। এই সিরিজে আরেকটি ম্যাচ বাকি, এবং সামনে যদি লক্ষ্য রাখেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, আরও অনেকগুলো সিরিজ রয়েছে আমাদের সামনে। আমরা আশা করব বাংলাদেশ হয়তো ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই সিরিজগুলো জেতার লক্ষ্যে আসলে মাঠে নামবে, এবং সেই আশা রেখে আজকে শেষ করছি আজকে ম্যাচ গসিপ। আমি এবং অয়ন, দেখা হবে সামনের ম্যাচে।